নমস্কার। আমি বিশ্বজিৎ। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে বলতে চাই যে বিষয়টা নিয়ে কথা, সেটা হলো অবসেসিভ কম্পালশন ডিসঅর্ডার। তো এই নামটা আমাদের অতটা পরিচিত নয়, কিন্তু এই যে বিষয়টা নিয়ে আমি এখন কথা বলবো সেটা কিন্তু আমাদের খুবই একটা চোখে দেখা দৃশ্য, যেগুলো আমাদের পরিবারের মধ্যে অনেকের থাকে, বা আমাদের আশেপাশে তো এরকম আমরা বহু মানুষকে দেখতে পাবো যারা এই রোগের শিকার, কিন্তু আমরা হয়তো তাদেরকে সেইভাবে বিবেচনা না করে অনেক সময় ভেবে থাকি যে এই মানুষগুলো বোধহয় ইচ্ছে করে বা বদমাইশি করে তারা এই ধরনের আচরণ করছেন, কিন্তু বাস্তবে সেটা ঠিক সত্যি নয়। কারণ এর মধ্যে তাদের একটা মানসিক অসুস্থতা আছে। তারা যেটা করছে সেই অসুস্থতার কারণেই কিন্তু করছে। আমরা একটু বোঝার চেষ্টা করব যে তারা কেন এটা করছে, কি তাদের মানসিক অসুস্থতা। তো এই যে অবসেসিভ কম্পালশন ডিসঅর্ডারের কথা আমি বলছি, সেটা আসলে এমন একটা মানসিক রোগ, যে রোগটা যখন কারোর মধ্যে হয় তখন সেই মানুষটি এমন কিছু চিন্তা নিয়ে তার মনের মধ্যে ঘোরাফেরা করাতে থাকেন, বা তিনি করাতে থাকেন না, বোধহয় চিন্তাটাই বারে বারে তার মনের মধ্যে ঘুরে ফিরে আসে, এবং ঘুরতে ঘুরতে এমন একটা ঘূর্ণন সৃষ্টি করে। এটা একটা তীব্র যেন চিন্তার স্রোত তার মধ্যে নিয়ে চলে আসেন, এবং সেই মানুষটি তখন কি করবেন বুঝে উঠতে পারেন না। আর ওই চিন্তাটার এমন একটা তীব্রতা থাকে এবং এমন একটা শক্তি থাকে ওই চিন্তাটার মধ্যে, সেই চিন্তাটা একটা একটা কম্পালশন, একটা বাধ্যকতা তৈরি করে ওই যে মানুষটির এরকম সমস্যা হচ্ছে তার মধ্যে, এবং তাকে দিয়ে ওই চিন্তার অনুগামী, মানে চিন্তাটা যেমন ধরনের হচ্ছে তেমন ধরনের কোনো না কোনো কাজ ওই মানুষটাকে দিয়ে করিয়ে নেয়। এবং ওই ওই কাজটা মানুষটা যতক্ষণ না করছেন ততক্ষণ তিনি না স্বস্তি পান না, অস্বস্তিতে ভোগেন। তিনি বাধ্য হয়ে ওই ধরনের কাজগুলো করেন। এই যে তার এই বাধ্যকতার মধ্য দিয়ে কাজ করা, এই যে তার একটা চিন্তা বারবার ঘুরে ঘুরে আসা, এই পুরো বিষয়টাই আসলে অবসেশন কম্পালসিভ ডিসঅর্ডার। তো এই যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের কথা আমি আপনাদের বললাম, আমার না এইটা নিয়ে অনেক আগে একটা অভিজ্ঞতা রয়েছে। অনেক আগে বলতে আমি তখন কাউন্সিলিং এর বিষয়টা নিয়ে কিছু বুঝতাম না। তো আমাদের ওই ওখানে একটা সাহাপাড়ার স্নানের ঘাট রয়েছে, তো সেখানটাই আমি ওই দিক দিয়ে মানে ঘাটের ধার দিয়ে যাওয়ার সময় একদিন লক্ষ্য করি একজন মাঝবয়সী মাসিমা নদীতে স্নান করে না অনেকটা উঠে চলে এলেন, তারপর তিনি আবার ফিরে গেলেন। ফিরে আবার নদীতে গিয়ে তিনি লাগাতার অনেক করে ডুব দিতে থাকলেন। আমি পুরো ব্যাপারটা খেয়াল করছিলাম, এবং তিনি অনেকটা সময় ডুব দিয়ে দিয়ে ফিরে এলেন। ফিরে একই রকম উঠে আস্তে আস্তে আবার তিনি নদীতে নেমে যান, এবং ওই রকম ভাবে ডুব দিয়ে দিয়ে স্নান করে একটা সময় তিনি উঠে আসেন। উঠে তিনি যখন রাস্তায় আসেন তখন আমি তাকে জিজ্ঞাসা করি, মাসিমা কিছু যদি মনে না করেন তাহলে আমি বলতে চাই যে আপনি এতবার স্নান করলেন কেন? সেটা কি আপনার খুব ভালো লাগলো মানে বারবার স্নান করতে, এরকমটা, না অন্য কোনো কারণে? তো তিনি আমাকে ঠিক এই শব্দটাই বললেন যে বাবা, এইটাই হচ্ছে আমার জীবনের একমাত্র জ্বালা। এবং এই শব্দটা তিনি বলা মাত্রই কান্না করতে থাকলেন, অর্থাৎ তিনি কাঁদতে লাগলেন। আমি এই ব্যাপারটা দেখে অপ্রস্তুত হয়ে পড়লাম, কারণ
আমি বুঝতে পারিনি তিনি কান্নাকাটি করবেন। তখন আমি কি বলবো তাকে বুঝতে পারছি না। আমি শুধু এইটা বললাম, মাসিমা আপনি এটা নিয়ে চিন্তা করবেন না, আপনার এটা ঠিক হয়ে যাবে। কিন্তু এখন আমি বুঝতে পারি যে ওটা আসলে অবসেসিভ কম্পালসন ডিসঅর্ডারই একটা ছবি। তো আমরা এখন অবসেসিভ কম্পালসন ডিসঅর্ডারের কিছু লক্ষণ একটু দেখে নেব। সেটা হচ্ছে যে অবসেসিভ কম্পালসন ডিসঅর্ডারের ক্ষেত্রে যেটা সব থেকে খুবই কমন একটা উদাহরণ আমরা দেখতেই পাই, সেটা হচ্ছে কোনো কোনো মানুষেরা না দেখবেন যে ঘরের তালা, গ্যাসের ওভেন হয়তো ঠিকঠাক বন্ধ করেছে, তবুও তাদের মনে হয় যে বন্ধ করা হয়নি, এবং তারা হয়তো তাদের একটা গন্তব্যের দিকে অনেকখানি চলে গিয়েছেন, সেখান থেকে ফিরে এসে আবার দেখে যান যে আদতেও সেটা ঠিকঠাক বন্ধ হয়েছে কিনা। তারপরে অনেকের মধ্যে দেখবেন যে কোনো কিছু গুনেছেন, ঠিকঠাকই গুনেছেন, কিন্তু তার মনে হচ্ছে যে না না গোনায় বোধহয় ভুল হয়েছে, তিনি আবার ওটা গুনতে শুরু করেন। কারো কারোর মধ্যে না হাত ধোয়া, পা ধোয়া, বারবার স্নান করা, যেটা একটু আগেই বলছিলাম, এই রকমের ঘর ধোয়ার বেশি বেশি করে পরিষ্কার করা, জল দিয়ে দিয়ে ধোয়া, এই ব্যাপারগুলো চলতে থাকে। কারোর কারোর জিনিসপত্র গোছানো নিয়ে খুব বাতিক থাকে, অর্থাৎ প্রত্যেকটা জিনিস তাকে গুছিয়ে রাখতেই হবে, যদি একটু এলোমেলো হয়ে যায় তাহলে তিনি আর স্বস্তি পাবেন না। এবং শুধু এই ব্যাপারটা তার মধ্যে সীমাবদ্ধ থাকে না, কিছু কিছু ক্ষেত্রে তার বাড়ির লোকেদেরকেও এই জিনিসপত্র গুছিয়ে রাখার ব্যাপারে তিনি রীতিরকম ফোর্স করতে থাকেন, এবং যদি বাড়ির লোকেরা সেটা না করে তাহলে তিনি বিরক্ত হন এবং রাগও করেন। কোনো কোনো মানুষের ক্ষেত্রে যেটা খুবই একটা মারাত্মক সমস্যা আর আকার নেয়, সেটা হচ্ছে কেউ কেউ না সারাক্ষণ সেক্সুয়াল ইমেজিনারির মধ্যে চলে যান, সারা সময় তার মধ্যে ওই সেক্সুয়াল থট কাজ করে, যার ফলে তার স্বাভাবিক কাজকর্মেরও অনেক ক্ষতি হয়। হয়তো নীতিগতভাবে যার প্রতি সেক্সুয়াল থট আসার কথা নয় তার প্রতি সেক্সুয়াল থট এসে যায়, এবং কল্পনার মধ্যেই তিনি অনেক কিছু সেক্সুয়ালি অ্যাক্টিভিটিও করে ফেলেন, যার জন্য পরবর্তীতে তার সেটা নিয়ে গ্লানি হয়, তিনি অপরাধ বোধে ভুগতে থাকেন। তো এই রকম সমস্যাগুলো কিন্তু বা এই লক্ষণগুলো কিন্তু আমরা বেশ কিছু মানুষের মধ্যেই দেখি, তখন আমাদের বুঝতে হবে যে তিনি কিন্তু আসলে এই রোগটার শিকার, অর্থাৎ আমরা কিন্তু তাকে ভাববো না যে তিনি বোধহয় খুব বদমাইশি করে এগুলো করছেন, তিনি আসলে বদমাইশি করে ওটা করছেন না। তো আমরা এবার যদি এই রোগের কারণগুলো নিয়ে একটু ভাবি তাহলে দেখব যে মূলত আমাদের না মস্তিষ্কে সেরোটোনিন নামে এক ধরনের রাসায়নিক থাকে, সেটা যদি পর্যাপ্ত না থাকে, অর্থাৎ যদি ঘাটতি দেখা যায়, কম হয় বা অতিরিক্ত বেশি হয়, এইসব কারণে কিন্তু এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হতে পারে। বংশগতভাবে অর্থাৎ পরিবারের কারোর থাকলে জেনেটিক ভাবেও এই রোগটা চলে আসে, অতিরিক্ত মানসিক চাপ থেকেও রোগটা হয়, আর কোনো কিছু নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়লে ওই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ার যে চিন্তাটা সেটাও কিন্তু বারে বারে ফিরে ফিরে এসে এই রোগটা তৈরি করে। তারপরে সঙ্গ সাথীদের সঙ্গে যে
মেলামেশা, আমরা তো মানে কারোর না কারোর সাথে মেলামেশা আমাদের করতেই হয়। তো আমরা কোন পরিবেশে গিয়ে মেলামেশা করছি, কাদের সঙ্গে মেলামেশা করছি, তাদের আচরণ গুলো কিন্তু আমাদেরকে অনেক সময় প্রভাবিত করে। অর্থাৎ কোনো আচরণকে আমরা অ্যাডাপ্ট করি এবং করতে করতে ওটাও কিন্তু আমাদের অনেক সময় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের দিকে নিয়ে চলে যায়। তো আমরা এবার না এই যে সমস্যার গুলো তো আমরা দেখলাম, কারণগুলো খানিকটা দেখলাম, এবার আমরা এর সমাধানে আসি। সমাধানে এই রোগটা যেহেতু একজন এই রোগী যারা এই রোগের দ্বারা আক্রান্ত তাদেরকে সাংঘাতিক ভাবে শোচনীয় অবস্থায় নিয়ে চলে যায়, তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সব আগে আমাদেরকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়াই ভালো। তবে যদি এটা মাঝারি মানের, অর্থাৎ সমস্যাটা অতটাও বাড়াবাড়ি হয়নি সেই জায়গায় থাকে, তাহলে সাইকোলজিক্যাল কাউন্সিলিংটা ভালো একটা রেজাল্টের দিকে নিয়ে যেতে পারে। বিহেভিয়ার থেরাপি, পার্সন সেন্টার থেরাপি, সাইকোথেরাপি, তারপরে আপনার মেডিটেশন, এইগুলো কিন্তু এই রোগকে সারিয়ে তুলতে পারে। এছাড়া আমরা যেটা করতে পারি, অর্থাৎ সবসময় তো আমাদের পক্ষে থেরাপিস্টের কাছে যাওয়া বা কাউন্সিলরের কাছে যাওয়া, সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, এবং অনেক পরিবারের লোকজনেরা এই ব্যাপারগুলোকে মানসিক, এটা একটা রোগ, এইটা স্বীকার করতেই চাইবেন না, স্বীকৃতি দিতেও চান না। এজন্য না আমাদেরকে যারা এই মানসিক সমস্যা নিয়ে আমরা যারা ওয়াকিবহাল, আমরা তো অনেকেই এই বিষয়টা নিয়ে বুঝিও, যেমন অনেকে বুঝিও না। তো যারা আমরা বুঝি তারা একটু যাদের বাড়িতে এই সমস্যাগুলো হচ্ছে তাদেরকে যদি একটু বুঝিয়ে বলি, এবং তাদের পরিবারের লোকজনকে যদি আমরা একটু মানসিকভাবে প্রস্তুত করিয়ে দিতে পারি, যে যাতে তারা এটাকে মানসিক রোগ হিসাবে দেখেন, এটাকে অন্যভাবে না নেন, বা যারা এই রোগে সমস্যার দ্বারা পীড়িত তাদের উপরে যাতে দমন পীড়ন কিছু আচরণ না করা হয়, তাদেরকে যেন অকারণে শাস্তি না দেওয়া হয়, বা তাদেরকে যেন একটু অ্যাভয়েড করা না হয়, এইগুলো আমরা একটু লক্ষ্য রাখি এবং তাদেরকে যদি চিকিৎসকের কাছে নিয়ে যাই তাহলে কিন্তু ভালো হবে। এবং পরিবারে যে মানুষগুলো আছেন তাদের কাছে আমার অনুরোধ যে তারা এই মানুষটির প্রতি একটু সহানুভূতি দিয়ে দেখবেন, এবং যদি সম্ভব হয় বিষয়টা নিয়ে তার সাথে একটু কথাও বলা যেতে পারে, তাকে একটু বোঝানোর চেষ্টাও করা যেতে পারে। কারণ এইটা নিয়ে সেই মানুষটির সাথে বেশি রাগারাগি করলে বা অশান্তি করলে তিনি এমনিতেই জানেন তো এই রোগের একটা আরো একটা কারণ ছিল, সেটা আমি বলে উঠতে পারিনি, সেটা হচ্ছে যে এরা এমনিতেই না অশান্তির ভয় পায়। অর্থাৎ তাদের মনে হয় যে তাদের সঙ্গে বোধহয় সকলে অশান্তি করবে বা তাদের জীবনটা অশান্তিতে ভরে যাবে। কেন অশান্তিতে ভরে যাবে তার কোনো স্পষ্ট ধারণা এই ধরনের মানুষের মধ্যে থাকে না। তো সেই জন্যই আমরা তাদের সঙ্গে যদি একটু রূঢ় আচরণ করি, তারা ভেবে নেবে যে ওটা তো আমি আগেই জানি যে আমার সঙ্গে সবাই খারাপ ব্যবহার করবে বা অশান্তি করবে। তো এতে তিনি কিন্তু আরো বেশি করে ওই মানসিক সমস্যাটার দিকে চলে যাবে। তো এইটা আমরা একটু খেয়াল রাখবো, এইটা আমাদের হাতে রয়েছে। এই জন্য আমাদের খুব একটা যে আলাদা করে ভাবতে হবে তা না, শুধু আমরা আমাদের ব্যবহারের মধ্যে একটু পরিবর্তন আনবো এবং এই মানুষগুলোর প্রতি একটু সহানুভূতিশীল হব, এদের ব্যাপারগুলোকে একটু বোঝার চেষ্টা করব, এদেরকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করব, এবং এভাবেই এই মানুষগুলোকে আমরা মূল স্রোতে ফিরিয়ে এনে তাদেরকে সঙ্গে নিয়ে চলবো, এই আশা রেখে আপনাদের কাছ থেকে আমি আজকে বিদায় নিচ্ছি। পরের দিন আবার একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, প্রচুর
হাসবেন, কারণ হাসিটা না আমাদের মানসিকভাবে সুস্থ থাকার জন্য ভীষণভাবে সাহায্য করে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।